সাহারার মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে বিশাল গুপ্তধন। তবে সেই হাজার হাজার স্বর্ণমুদ্রা রয়েছে একটা মাটি চাপা পড়া জাহাজে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা যুদ্ধজাহাজ এই পানিবিহীন মরুভূমিতে এলো কি করে? তাই সেই রহস্য ভেদ করতে একদল অভিযাত্রী বেরিয়ে পড়ে স্বর্ণের জাহাজের খোঁজে। কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সোজা? তারা একের পর এক এমন সব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেসে যায় যা দেখলে তোমার দম বন্ধ হয়ে যাবে। তাই এই পুরো রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার জানাতে নিয়ে এলাম সাহারা মুভির অসাধারণ এক্সপ্লেনেশন, যার শুরুটা হয় আজ থেকে প্রায় 140 বছর আগে। সালটা 1865। আমেরিকান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ তখন একদম শেষ পর্যায়ে। কনফেডারেশন আর্মি তখন যুদ্ধে হেরে যাচ্ছে এবং তাদের রাজধানী রেমন্ডের পতন একদম নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে তাদের প্রেসিডেন্ট জেফারসন ডেভিস একটা মাস্টার মাইন্ড প্ল্যান করে বসে। সে তাদের সব অর্জিত সোনা CSS টেক্সাস নামের একটা বিশেষ যুদ্ধজাহাজে লোড করার নির্দেশ দেয়। সাথে তৈরি করা হয় 5টি স্পেশাল সোনার কয়েন, যার একটা দেয়া হয় জাহাজের ক্যাপ্টেন ম্যাসন টুম্বার্সকে। এরপর রাতের অন্ধকারে প্রচণ্ড গোলাগুলির মাঝখান দিয়ে ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে পালানোর চেষ্টা করে। তবে কামানের গোলার আঘাতে চারপাশ যখন কেঁপে উঠছে, তখন ক্যাপ্টেন জাহাজের সব লাইট নিভিয়ে দেয় যাতে শত্রুপক্ষ তাদের আর দেখতে না পায়। কিন্তু এরপর সেই জাহাজটি রাতের অন্ধকারে ঠিক কোথায় যে হারিয়ে যায় তা আজও পুরো পৃথিবীর কাছে একটা বিশাল বড় আনসলভ মিস্ট্রি। ইতিহাসের সেই রোমাঞ্চকর ফ্ল্যাশব্যাকের পর আমরা চলে আসি বর্তমানে নাইজেরিয়ার লাগোস শহরে। ঠিক এখান থেকেই এই মুভির কাহিনী একটা ডার্ক মেডিকেল থ্রিলারের রূপ নেয়। WHO এর দুজন ডেডিকেটেড ডক্টর ইভা রোহাস এবং ফ্র্যাঙ্ক হপ্পার একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর রোগের ইনভেস্টিগেশন করছে। এই রোগে আক্রান্ত মানুষদের শরীরে ঘা হয়ে ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ইভা একজন আক্রান্ত কিশোরের ট্রিটমেন্ট করতে গিয়ে জানতে পারে যে ছেলেটি কিছুদিন আগেই তার বাবার সাথে পাশের দেশ মালিতে ঘুরতে গিয়েছিল। তার মানে এই ভয়ঙ্কর রোগের আসল গ্রাউন্ড জিরো হচ্ছে মালি। কিন্তু সমস্যা হলো, মালির বর্তমানে এক মারাত্মক গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যুদ্ধ কন্ট্রোল করছে সেখানকার এক নিষ্ঠুর মিলিটারি ডিক্টেটর, যার নাম জেনারেল কাজিম। তাই এত রিস্কি একটা দেশে WHO কোনোভাবেই তাদের মেডিকেল টিম পাঠাতে রাজি হয় না। কিন্তু ইভা মনে মনে ডিসাইড করে ফেলে যে সে যে কোনো মূল্যে এই রোগের আসল কারণ খুঁজে বের করবেই। ফলে ইভা সেই অসুস্থ ছেলেটির বাবার খোঁজে একটা নির্জন লাইট হাউসে যায়। কিন্তু ভেতরে ঢুকে সে দেখতে পায় লোকটা অলরেডি সেই অদ্ভুত রোগে ধুকে ধুকে মারা গেছে। তাই ইভা এখানে লোকটার ব্লাড স্যাম্পল কালেক্ট করছিল ভাইরাসটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। তবে ঠিক তখনই এক মাস্ক পরা অ্যাসাসিন তার উপর আচমকা ছুরি নিয়ে হামলা করে বসে। এই লোকটা কোনোভাবেই চাইছিল না যে ইভা এই রোগের আসল রহস্য ভেদ করুক। যখন মনে হচ্ছে ইভার বাঁচার আর কোনো চান্স নেই, ঠিক সেই মুহূর্তে তার লাইফ সেভিয়ার হিসেবে এন্ট্রি নেয় মুভির মেইন হিরো ডার্ক পিট। ডার্ক আর তার বেস্ট ফ্রেন্ড আল জর্জিয়ানো মিলে সেই গুপ্তঘাতকের সাথে এক মারাত্মক ফাইট করে ইভাকে প্রাণী বাঁচায়। এখানে পরিচয় হলে জানা যায় ডার্ক পিট মূলত নোমা নামের একটা মেরিন অর্গানাইজেশনের হয়ে কাজ করে। তাদের প্রধান কাজ হলো সমুদ্রের নিচ থেকে হারিয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র উদ্ধার করা। এদিকে জ্ঞান ফেরার পর ইভা নিজেকে নোমার একটা হাইটেক রিসার্চ জাহাজে আবিষ্কার করে। এখানে সে তাদের বস অ্যাডমিরাল স্যান্ডার্সের সাথে পরিচিত হয়। অ্যাডমিরাল তাকে জানায় যে ডার্ক পিট কোনো সাধারণ নাবিক নয়, বরং সে একজন লেভেল আপ ট্রেজার হান্টার। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো সেই হারিয়ে যাওয়া CSS টেক্সাস জাহাজটিকে খুঁজে বের করা, অর্থাৎ যেই জাহাজে লুকিয়ে রয়েছে হাজার হাজার স্বর্ণমুদ্রা। এদিকে ডার্ক পিট এক ব্ল্যাক মার্কেটের ডিলারের কাছ থেকে একটা অদ্ভুত সোনার কয়েনের সন্ধান পায়, যা দেখে তার চোখ পুরো কপালে উঠে যায়। কেননা সে অ্যাডমিরালকে কনফার্ম করে যে এটা কোনো সাধারণ কয়েন নয়, এটা স্বয়ং জেফারসন ডেভিসের বানানো সেই স্পেশাল কয়েন, যা CSS টেক্সাসের ক্যাপ্টেনের কাছে ছিল। ডিলার জানায় যে এই কয়েনটা মালির নাইজার নদীর ধারের একটা গ্রাম থেকে পাওয়া গেছে। তার মানে দাঁড়ায় জাহাজটা আটলান্টিক মহাসাগর পার হয়ে সোজা আফ্রিকাতে চলে এসেছিল। অ্যাডমিরাল প্রথমে মালির মতো ডেঞ্জারাস ওয়ার জোনে টিম পাঠাতে রাজি ছিল না, কিন্তু ডার্ক পিটের জেদের কাছে হার মেনে সে তাদের মাত্র 3 দিনের পারমিশন দেয়। এরপর ডার্ক আর আল মালির উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে ডক্টর
ইভাও তাদের সাথে যোগ দেয়, কারণ সেই রোগের শুরু মালিতেই ছিল। এভাবেই একটা স্পিড বোটে করে নাইজার নদী ধরে শুরু হয় তাদের এই এপিক জার্নি। কিন্তু তারা খুনাক্ষরেও টের পায়নি যে বন্দর থেকে রওনা হওয়ার সময় সেই মাস্ক পরা গুপ্তঘাতক দূর থেকে তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছে। এখন মালির এই ভয়ঙ্কর মরুভূমিতে ইভাদের জন্য আসলে কি অপেক্ষা করছে সেটা তারা কল্পনাও করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, ডার্ক পিট কি আসলেই সেই বালির নিচে হারিয়ে যাওয়া জাহাজের সন্ধান করতে পারবে, নাকি কাজিমের নির্মম বাহিনীর হাতে তারা সবাই প্রাণ হারাবে? এদিকে মালির সেই উত্তপ্ত মরুভূমি আর নাইজার নদীর বুকে স্পিড বোট ছুটিয়ে ডার্ক, আল আর ডক্টর ইভা এগিয়ে যায় এক অজানা ডেস্টিনেশনের দিকে। এই নদী পথে যেতে যেতে ডার্ক ইভাকে সেই CSS টেক্সাস জাহাজের গল্প শোনায়। এরপর তারা লাভাজাঙ্গা নামের একটা পোর্টে পৌঁছায়, যেখানে তাদের মিশন পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে যায়। সেখান থেকে ডক্টর ইভা আসালার নামের একটা দুর্গম গ্রামের দিকে রওনা দেয়, কারণ এই গ্রাম থেকেই ওই অদ্ভুত মরণ রোগের প্রথম কোষ পাওয়া গিয়েছিল। অন্যদিকে ডার্ক আর আল গাঁও শহরের আশেপাশে তাদের সেই ড্রিম শিপ খোঁজার মিশনে নেমে পড়ে। ডার্কের টার্গেট হলো সেই লোকটাকে খুঁজে বের করা যে ওই সোনার স্পেশাল কয়েনটা খুঁজে পেয়েছিল। কিন্তু ভাগ্য তাদের সাথে একটা বড় গেম খেলে দেয়, কারণ তারা জানতে পারে লোকটা অলরেডি মারা গেছে। ঠিক এমন অবস্থায় ডার্ক তাহলে কি করবে? তার হাতে এখন আর কোনো ক্লু নেই এই স্বর্ণের হদিশ পাওয়ার। কিন্তু ডার্ক হাল ছাড়ার পাত্র নয়। সে মাথা খাটিয়ে কাছের একটা মসজিদে গিয়ে সেখানকার ইমামের সাথে কথা বলে। এখানে মসজিদের ইমাম পুরনো রেকর্ড আর বইপত্র ঘেটে ডার্ককে এমন একটা ইনফরমেশন দেয় যা শুনে ডার্কের মাইন্ড একেবারে ঘুরে যায়। 140 বছর আগে একটা বিশাল ঝড়ের পর একদম ক্ষতবিক্ষত একটা জাহাজ এই লাভাজাঙ্গা পোর্টের দিকে ভেসে এসেছিল। তবে সেই জাহাজে আর কেউই বেঁচে ছিল না, যার ফলে লোকাল মানুষরা সেই ভুতুড়ে জাহাজটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেটা ধীরে ধীরে গাঁও শহরের দিকে ভেসে যায়। এই ক্লু পেয়ে ডার্ক আর আলের এক্সাইটমেন্ট লেভেল একদম পিকে পৌঁছে যায়। তারা এবার সিদ্ধান্ত নেয় নদীর তলদেশে তন্ন করে খোঁজার। এই কারণে তারা সনার ডিটেক্টর দিয়ে নদীর নিচের জাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে শুরু করে। কিন্তু জাহাজের বদলে তারা নদীর তলদেশে অদ্ভুত এক লাল রঙের শ্যাওলা খুঁজে পায়। নদীর নিচে এমন শ্যাওলা থাকার মানে হলো পানিতে অক্সিজেনের লেভেল একদম জিরো এবং সেখানে মারাত্মক কোনো কেমিক্যাল মিক্স করা হচ্ছে। ঠিক এই সময়ে গল্পের অন্যদিকে ফ্রেঞ্চ বিলিয়নিয়ার ইভস ম্যাসার্ট আর মালির ডিক্টেটর জেনারেল কাজিমের মধ্যে একটা ডার্ক ডিলিং বা সিক্রেট মিটিং চলতে থাকে। এখানে ম্যাসার্ট কোনোভাবেই চায় না বাইরের দুনিয়া বা WHO এই রোগের ব্যাপারে কিছু জানুক। তাই সে কাজিমকে কড়া নির্দেশ দেয় যেন ডক্টর ইভাদের যে কোনো মূল্যে থামিয়ে দেওয়া হয়। এদিকে কাজিমের নির্দেশে মালির সিভিল আর্মি পুরো নদী জুড়ে ডক্টর ইভাদের খুঁজতে শুরু করে। আর এক পর্যায়ে তারা ডার্কদের স্পিড বোট আটকে ফেলে। অফিসাররা যখন ইভাদের কথা জিজ্ঞেস করে তখন ডার্কের মাথায় সাথে সাথেই অ্যালার্ম বেজে ওঠে যে ইভা আসলে মারাত্মক বিপদে আছে। কিন্তু ডার্ক একদম কুল মাইন্ডসেট বজায় রেখে আর্মিদের দিকে একটা রশি ছুড়ে দেয় এবং তারা সেই রশি ধরতেই ডার্ক ফুল স্পিডে বোট চালিয়ে দেয়। এতে আর্মিদের বোট পুরোপুরি উল্টে যায়। কিন্তু ততক্ষণের মধ্যেই চারদিক থেকে আরও বেশ কয়েকটা মিলিটারি বোট এসে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। শুরু হয় এক রুদ্ধশ্বাস বোট চেজিং আর অনবরত গোলাগুলি। তবে যখন মনে হতে থাকে পালানোর আর কোনো পথ নেই, তখন ডার্ক তার বন্ধু আলকে একটা স্পেশাল সিগন্যাল দেয়, যার কোড নেম হলো পানামা। এই পানামা হলো তাদের একটা নেভি ট্রিক্স, যার অর্থ নিজেদের বোটটাকেই তারা এখন টাইম বোমা বানাতে যাচ্ছে। আল খুব দ্রুত বোটের ফুয়েল ট্যাঙ্কের পাইপ কেটে সেখানে একটা জ্বলন্ত সিগার রেখে দেয় এবং তারা দুজন বোট থেকে সোজা নদীতে ঝাঁপ দেয়। মিলিটারি বোটগুলো যখন ডার্কদের ধরতে একদম কাছে চলে আসে, ঠিক তখনই ঘটে সেই এপিক ব্লাস্ট। ডার্কদের বোটের ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে এমন এক বিশাল বিস্ফোরণ হয় যে কাজিমের মিলিটারি বোটগুলো একেবারে টুকরো টুকরো হয়ে যায়। এই ধাক্কায় ডার্ক আর আল কোনো মতে সাঁতরে নদীর পাড়ে এসে পৌঁছায়, কিন্তু তাদের একমাত্র ট্রান্সপোর্ট আর সব ইকুইপমেন্ট এখন নদীর নিচে। আল একটু ফ্রাস্ট্রেটেড হয়ে বলে যে তাদের অ্যাডমিরালের দেয়া 3 দিনের ডেডলাইন তো শেষ, এখন তাদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। কিন্তু ডার্ক পিট তো রিয়েল লাইফ সুপারম্যান। সে তার আরেক বন্ধু রুডিকে অ্যাডমিরালের কাছে খবর দিতে পাঠিয়ে দেয়। ডার্ক বুঝতে পারে যে নদীর পানিতে এই কেমিক্যাল, কাজিমের এই পাগলাটে আক্রমণ আর ইভাদের ইনভেস্টিগেশন
এই সব কিছুর মাঝে একটা ডেডলি কানেকশন আছে, তাই এবার ইভাকে বাঁচাতে হবে। কারণ কাজিমের টার্গেট এখন ওই আসালার গ্রামে থাকা ডক্টর ইভা। ফলে ডার্ক আর আল উট ভাড়া করে সেই ডেডলি মরুভূমির বুক চিরে আসালার গ্রামের দিকে রওনা দেয়। এখানে মরুভূমির এই সাইটটা কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা হয়তো তোমরা কল্পনাও করতে পারছো না। একদিকে মাথার উপর আগুনের মতো রোদ, অন্যদিকে ডার্ক আর আল উটের পিঠে চড়ে সেই আসালার গ্রামের দিকে এগিয়ে যায়। কিন্তু এদিকে আসালার গ্রামে ডক্টর ইভাদের জন্য অপেক্ষা করছে একদম অন্যরকম বিভীষিকা। ইভারা সেই গ্রামে পৌঁছে দেখে পুরো গ্রামটা যেন একটা গোরস্থানে পরিণত হয়েছে। মানুষ তো দূরের কথা, গ্রামের গবাদি পশুগুলো পর্যন্ত সেই অদ্ভুত মরণ রোগে মারা গিয়ে চারদিকে পড়ে আছে। ইভারা বুঝতে পারে যে গ্রামের সবাই এই রোগেই মারা গেছে, তাই তারা আর দেরি না করে লাশগুলো মাটি দেওয়ার ব্যবস্থা করে। কাজটা শেষ হতেই ইভা গ্রামের মাঝখানে থাকা একটা পুরনো কুয়া নোটিস করে। তার মনে সন্দেহ হয় যে এই রোগের আসল কানেকশন হয়তো এই কুয়ার পানির সাথেই আছে। তাই সে স্যাম্পল কালেক্ট করার জন্য দড়ি বেয়ে সেই অন্ধকার কুয়ার নিচে নেমে যায়। ঠিক এই মুহূর্তেই গল্পের সবচেয়ে ব্রুটাল আর শকিং টুইস্টটা আমাদের সামনে আসে। ইভা যখন কুয়ার একদম নিচে, ঠিক তখনই সেখানে বিকট শব্দ করে জেনারেল কাজিমের মিলিটারি হেলিকপ্টার ল্যান্ড করে। কাজিম কোনো সাধারণ ভিলেন নয়, সে এতটাই নিষ্ঠুর যে কোনো কথা না বলেই সেই ডক্টর হপার আর বাকি মেডিকেল টিমকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। হপারের মতো একজন ভালো মানুষের এমন নির্মম মৃত্যু দেখে কুয়ার নিচে লুকিয়ে থাকা ইভার পুরো পৃথিবী যেন থমকে যায়। কাজিম তার সৈন্যদের নির্দেশ দেয় পুরো গ্রাম তন্ন করে ইভাকে খুঁজে বের করতে, কারণ কোনো ক্লু সে বাঁচিয়ে রাখতে চায় না। অতঃপর কাজিম তার হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায় ঠিকই, কিন্তু তার সৈন্যরা ইভাকে খোঁজার জন্য বন্দুক হাতে চারদিকে ছড়িয়ে পড়ে। ইভা তখন কুয়ার সেই খুঁটখুটে অন্ধকারে নিঃশ্বাস আটকে কোনো রকমে বসে থাকে, কারণ ওপরে গেলেই নির্ঘাত মৃত্যু তাকে বরণ করতে হবে। এদিকে দূর থেকে গোলাগুলির এই ভয়ঙ্কর আওয়াজ শুনে ডার্ক আর আল বুঝতে পারে যে ইভারা খুবই বিপদে আছে। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা আসালার গ্রামে এন্ট্রি নেয়। ডার্ক খেয়াল করে যে কুয়ার পাশে ইভার ব্যাগ পড়ে আছে, যার মানে ইভা এখনো কুয়ার ভেতরে আটকা পড়ে আছে। আর এরপরই শুরু হয় এক ভয়ঙ্কর গান ফাইটিং, যেখানে ডার্ক এবং আল তাদের ব্রেন আর শক্তি দুটোই পুরোদমে ইউজ করে। আল একটা গার্ডের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে ডার্ককে কভার ফায়ার দিয়ে ব্যাকআপ দেয়, আর ডার্ক একের পর এক কাজিমের সৈন্যদের ক্লিয়ার করতে থাকে। অন্যদিকে কুয়ার নিচ থেকে ইভাও একটা গান হাতে নিয়ে ফায়ারিং শুরু করে এবং শেষমেশ তারা সবাই মিলে কাজিমের সৈন্যদের পুরোপুরি খতম করে দেয়। ইভা উপরে উঠে এসে যখন ডক্টর হপারের ডেড বডি দেখে তখন সে ইমোশনালি একদম ভেঙে পড়ে, কিন্তু ডার্ক তাকে বোঝায় যে এখন শোক পালন করার মতো একদমই সময় নেই তাদের হাতে, কারণ কাজিমের ব্যাকআপ ফোর্স যে কোনো সময় এখানে চলে আসতে পারে। অর্থাৎ ডার্ক, আল আর ইভা এখন সত্যিই এক অথৈ সাগরে। তারা বিশাল সাহারা মরুভূমির একদম মাঝখানে আটকা পড়ে আছে। তাদের কাছে না আছে কোনো শেল্টার, না আছে কোনো প্রপার প্ল্যান। তারা কাজিমের টেরিটরি থেকে পালানোর জন্য একটা জিপ নিয়ে পাগলের মতো মরুর বুক চিরে ড্রাইভ করতে থাকে, কিন্তু হঠাৎ করেই তাদের সামনে আরেকটা বড়সড় প্রবলেম এসে হাজির হয়। মরুভূমির একদল লোকাল বিদ্রোহী বা রেবেল গ্রুপ, যাদেরকে তুয়ারেগ বলা হয়, তারা ডার্কদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এই তুয়ারেগদের লিডারের নাম হলো মোদিভো, যে কিনা জেনারেল কাজিমের সবচেয়ে বড় শত্রু। কিন্তু ডার্করা তো আর সেটা জানে না, তাই তারা বাধ্য হয়ে এই রেবেল গ্রুপের কাছে স্যারেন্ডার করে। এখন প্রশ্ন হলো, এই মোদিভো কি ডার্কদের কাজিমের স্পাই ভেবে মেরে ফেলবে, নাকি তাদেরকে হেল্প করবে? আর ওই গ্রামের কুয়োর পানিতে আসলে এমন কি মেশানো ছিল যার জন্য এতগুলো মানুষ মারা গেল? দাঁড়াও, সেই উত্তর মিলবে একটু পরেই। এদিকে ডার্ক আর ইভাদের কপাল ভালো বলতে হবে, কারণ তুয়ারেগ লিডার মোদিভো তাদেরকে কাজিমের স্পাই ভেবে মেরে ফেলেনি, বরং তাদের আসল উদ্দেশ্য জানার পর একটা গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে ডক্টর ইভা যা দেখে তাতে তার চোখের পানি আটকে রাখা মুশকিল হয়ে পড়ে। পুরো একটা গুহার ভেতরে শত শত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ছোট ছোট বাচ্চারা ব্যথায় কাতরাচ্ছে,
আর সবার শরীরে ওই একই মরণ রোগের লক্ষণ। ইভা আর 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট না করে সাথে সাথে নিজের মেডিকেল কিট বের করে ওই এলাকার পানি পরীক্ষা করতে বসে যায় এবং রেজাল্ট হাতে পেয়ে সে ডার্ককে যা বলে সেটা শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ইভা কনফার্ম করে যে এটা আসলে কোনো ছোঁয়াচে রোগ বা মহামারী নয়, এটা হলো পিওর কেমিক্যাল পয়জন বা মারাত্মক বিষ। এই বিষাক্ত কেমিক্যাল মানুষের রক্তে ঢুকে ইমিউন সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, আর এভাবেই দিনের পর দিন তিলে তিলে মারা যাচ্ছে এই নিরীহ মানুষগুলো। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কাজিম বা অন্য কেউ কেনই বা গ্রামের কুয়োতে দিনের পর দিন এমন বিষ মেশাবে। এই লজিক যখন কেউই মেলাতে পারছে না, তখন আল একটু রিল্যাক্স করার জন্য গ্রামের বাচ্চাদের সাথে ফুটবল খেলতে শুরু করে। তবে খেলতে খেলতে বলটা একটা অন্ধকার গুহার ভেতর চলে যায়। এরপর আল সেটা আনতে গিয়ে এমন এক জিনিস ডিসকভার করে যা পুরো মুভির স্টোরি এক ধাক্কায় ঘুরিয়ে দেয়। গুহার দেয়ালে একটা অদ্ভুত প্রাচীন পেন্টিং আঁকা ছিল, আর এটা দেখে আল এক্সাইটেড হয়ে দৌড়ে গিয়ে ডার্ককে ডেকে আনে। ডার্ক এসে দেখে পেন্টিংটিতে স্পষ্ট একটা যুদ্ধজাহাজের ছবি আঁকা, এবং সেটা ঠিক সেই CSS টেক্সাসের মতোই দেখতে, অর্থাৎ তাদের স্বপ্নের জাহাজটা সমুদ্রের কোনো অতল গহীনে হারিয়ে যায়নি, বরং এই সাহারা মরুভূমিরই কোনো এক বালির পাহাড়ের নিচে চুপচাপ পড়ে আছে। কি ব্যাপারটা শুনে নিশ্চয়ই তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে, তাই না? আসলেই তো, মরুভূমির ভেতর আস্ত একটা যুদ্ধজাহাজ এলো কিভাবে? ডার্ক তখন বালির উপর ম্যাপ এঁকে ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেয়, কারণ হাজার হাজার বছর আগে এই সাহারা কিন্তু কোনো মরুভূমি ছিল না, বরং এখানে ছিল বিশাল সব নদী আর সতেজ গাছপালা। তবে কালের পরিক্রমায় জলবায়ু পরিবর্তন হয়ে নদীগুলো শুকিয়ে যায়, আর পুরো এলাকা উত্তপ্ত বালিতে ঢেকে যায়। ডার্ক বুঝতে পারে 140 বছর আগে সেই ঝড়ের পর CSS টেক্সাস নদীর ধারে ভাসতে ভাসতে এই এলাকায় এসে একটা দুর্গের কাছে আটকা পড়েছিল, আর এখন সেই নদী শুকিয়ে গেলেও মাটির নিচ দিয়ে ঠিকই সেই পানির ফ্লো কন্টিনিউ হচ্ছে। ডার্কের ব্রেইনে তখন একটা মাস্টার স্ট্রোক আইডিয়া ক্লিক হয়। মাটির নিচের এই পানির ফ্লো দিয়েই বিষাক্ত কেমিক্যালগুলো একে একে সব কুয়াতে ছড়াচ্ছে। তার মানে যেখান থেকে এই বিষ পানিতে মিশছে ঠিক তার আশেপাশেই তাদের ওই হারানো জাহাজটা বালির নিচে চাপা পড়ে আছে। সব মিস্ট্রিগুলো একসাথে কানেক্ট করার পর ডার্ক, আল আর ইভা উটের পিঠে উঠে সেই পেন্টিংয়ে দেখানো দুর্গের দিকে রওনা দেয়। তবে দূর থেকে বাইনোকুলার দিয়ে তারা দেখে সেখানে কোনো পুরনো দুর্গ নেই, বরং বিশাল এক হাইটেক সোলার প্ল্যান্ট দাঁড়িয়ে আছে, যার গ্লাসগুলো রোদে চকচক করছে। একটু ভালোভাবে খেয়াল করতেই তারা বুঝতে পারে এই প্ল্যান্টের আসল মালিক হলো সেই ফ্রেঞ্চ বিলিয়নিয়ার ম্যাসার, যাকে তারা লাগোসের এক পার্টিতে দেখেছিল। এত রিমোট আর নির্জন একটা মরুভূমির মাঝখানে এমন অত্যাধুনিক সোলার প্ল্যান্ট দেখে ডার্কের মনের গভীরে সন্দেহ জাগে। তারা যখন প্ল্যান্টের ভেতরে ঢোকার কোনো লোপহোল খুঁজছিল, ঠিক তখনই তারা দেখতে পায় একটা বড় মালবাহী ট্রেন সোজা প্ল্যান্টের ভেতরে ঢুকে যাচ্ছে। সুযোগ বুঝে তারা 3 জন গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ট্রেনের একটা বগি দিয়ে ভেতরে ঢুকতে সক্ষম হয়। এখানে ট্রেনের বগির ভেতর লুকিয়ে ডার্ক, আল আর ইভা যখন সোলার প্ল্যান্টের একদম কোল এরিয়ায় পৌঁছায়, তখন তাদের চোখের সামনে এক ভয়ঙ্কর রিয়েলিটি ওপেন হয়। তারা বুঝতে পারে যে এই বিশাল প্ল্যান্ট আসলে কোনো ইলেকট্রিসিটি প্রডিউস করার জায়গা নয়, বরং এটা একটা ডেডলি ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি, বা সরাসরি বললে বিষ পোড়ানোর চুল্লি। বিলিয়নিয়ার ম্যাসার দুনিয়া থেকে হাজার হাজার টন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য টাকার বিনিময়ে এখানে নিয়ে আসে, আর সাহারার এক্সট্রিম রোদ ব্যবহার করে সেগুলোকে পুড়িয়ে এক ধরনের ধাতু তৈরি করে, যা স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান। কিন্তু শকিং টুইস্ট হলো এই ধাতু তৈরি হওয়ার সময় এক বিষাক্ত কেমিক্যাল উৎপন্ন হয়, যার লাইন সরাসরি মাটির নিচের সেই পুরনো নদীতে দিয়ে দেওয়া হয়েছে। ফলে হাজার হাজার টন মারাত্মক টক্সিন প্রতিনিয়ত নদীর পানিতে মিশে যাচ্ছে, আর সেই দূষিত পানি ফ্লো হয়ে গ্রামের কুয়োগুলোতে গেছে, এবং এই বর্বরতার কারণে এতগুলো মানুষ ওই ভয়ঙ্কর রোগে মারা যাচ্ছে। ডার্ক আর ইভা যখন পুরো মাস্টার প্ল্যানটা বুঝতে পারে, তখন রাগে তাদের রক্ত টকবক করে ফুটতে থাকে। শুধু তাই নয়, প্ল্যান্টের ভেতর ম্যাসার তার অবৈধ কাজ করানোর জন্য লোকাল তুয়ারেগ মানুষদের বন্দি করে স্লেভের মতো খাটাচ্ছে, যাদের কন্ডিশন
কন্ডিশন দেখে ইভার চোখে পানি চলে আসে। ডার্ক ডিসাইড করে যে এই ডেডলি অপারেশনটাকে যে কোনো মূল্যে থামাতে হবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের ভাগ্য আর তাদের সহায় হয় না। ম্যাসার্ডের হাই সিকিউরিটি গার্ডরা তাদেরকে স্পট করে ফেলে এবং চারদিক থেকে ঘিরে ধরে সোজা ম্যাসার্ডের সামনে নিয়ে যায়। ম্যাসার্ড তখন তার টিপিক্যাল অ্যারোগেন্ট নিয়ে ডার্কদের বলে যে সে আসলে দুনিয়ার ক্ষতি করছে না, বরং বিষ ধ্বংস করে পৃথিবীকে বাঁচাচ্ছে। তখন ইভার আগে ফেটে পড়ে তাকে উচিত কথাটা মুখের উপর বলে দেয়, কিন্তু টাকার লোভে অন্ধ ম্যাসার্ড এসবে পাত্তাই দেয় না। সে জেনারেল কাজিমের সাথে হাত মিলিয়ে এই অবৈধ কাজের সিক্রেট চিরতরে লুকিয়ে ফেলতে চায়। তাই সে নির্দেশ দেয় ডার্ক আর আলকে মরুভূমির গহীনে নিয়ে মেরে ফেলতে এবং ডক্টর ইভাকে সে নিজের কাছে বন্দি করে রাখে। যথারীতি ডার্ক আর আলকে হাত করা পরিয়ে একটা পিকআপ ট্রাকের পেছনে ফেলে সাহারার সেই জ্বলন্ত মরুভূমির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ডার্ক পিট তো আর সহজে হার মানার পাত্র না। তার মাইন্ডসেট সবসময় সার্ভাইভাল মোডে থাকে। ডার্কের পকেটে সেই জেফারসন ডেভিসের স্পেশাল সোনার কয়েনটা তখনও লুকানো ছিল, আর সে সেটাকেই একটা স্ক্রু ড্রাইভার হিসেবে ইউজ করা শুরু করে। ট্রাকটা যখন ফুল স্পিডে মরুভূমির উপর দিয়ে বাউন্স করতে করতে এগোচ্ছে, ডার্ক তখন সেই কয়েন দিয়ে খুব সন্তর্পণে পেছনের স্ক্রুগুলো খুলতে থাকে। মানে এই লোক কতটা জিনিয়াস হতে পারে। প্যানেলটা আলগা হতেই তারা দুজন সুযোগ বুঝে চলন্ত ট্রাক থেকে উত্তপ্ত বালির উপর ঝাঁপ দেয়। এভাবেই হাত বাঁধা অবস্থাতেই তারা সাহারার ভয়ঙ্কর হিট আর বালিঝড়ের সাথে ফাইট করে মাইলের পর মাইল হাঁটতে থাকে এবং এক পর্যায়ে তারা দূর থেকে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। মরুভূমির একদম মাঝখানে পড়েছিল অনেক বছর আগে ক্র্যাশ হওয়া একটা পুরনো প্লেন, যার বডি নষ্ট হয়ে গেলেও চাকা আর ফ্রেমগুলো তখনও ঠিক ছিল। ডার্ক আর আল তাদের ইনভেন্টর মাইন্ড কাজে লাগিয়ে সেই ভাঙা প্লেনের পার্টস দিয়ে আস্ত একটা ল্যান্ড ইয়র্ড বানিয়ে ফেলে। মানে কি আর বলবো। যাই হোক, সেই ল্যান্ড ইয়র্ড দিয়ে তারা বাতাসের বেগে স্পিড তুলে সোজা তুয়ারেগ লিডার মদিবোর ক্যাম্পে পৌঁছায় আর অ্যাডমিরাল স্যান্ডিকারকে স্যাটেলাইট ফোনে পুরো ইনফরমেশনটা পাস করে দেয়। এখন ডার্কের একটাই মিশন, মদিবোর কাছ থেকে গাড়ি নিয়ে ফুল ফোর্সে প্ল্যান্টে অ্যাটাক করা এবং ইভাকে রেস্কিউ করা। তবে হ্যাঁ, এই অসাধারণ ক্লাইম্যাক্স আর থ্রিলিং টুইস্টে যাওয়ার আগে বলে নেই, এই রুদ্ধশ্বাস এক্সপ্লেইনটা যদি তুমি এনজয় করে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলে যেও না, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। যাই হোক, এবার গল্পে ফিরে যাচ্ছি। এদিকে মদিবোর ক্যাম্প থেকে কাজিমের একটা চুরি করা জিপ নিয়ে ডার্ক আর আল সোজা সেই সোলার প্ল্যান্টে এন্ট্রি নেয়। তবে ভেতরে গিয়ে তারা দেখে পুরো প্ল্যান্ট একদম ফাঁকা, আর ম্যাসার্ড প্ল্যান্টটাকে অটো মোডে দিয়ে ইভাকে নিয়ে ছাদে পৌঁছানোর চেষ্টা করছে। এই অটো মোডের মানে হলো সোলার প্ল্যান্টের সব হিট এখন সরাসরি ভেতরের চুল্লিতে গিয়ে পড়বে এবং পুরো প্ল্যান্টে রাখা বোমাগুলো ব্লাস্ট হয়ে সব এভিডেন্স একদম মুছে যাবে। আল এক সেকেন্ডও ওয়েট না করে বোমাগুলো ডিফিউজ করার জন্য নিজের লাইফ রিস্কে ফেলে দেয়, আর ডার্ক দৌড়ে যায় ইভাকে রেস্কিউ করতে। ছাদে গিয়ে ডার্ক দেখে ম্যাসার্ড তার হেলিকপ্টারে করে অলরেডি পালানোর প্রস্তুতি নিচ্ছে, আর ইভাকে আটকানোর জন্য সেই পুরনো মাস্ক পরা গুপ্তঘাতক আবারও সামনে এসে দাঁড়ায়। ডার্ক তখন সেই অ্যাসাসিনের সাথে মারাত্মক এক ফাইট শুরু করে দেয়, আর এই ফাঁকে ইভার সুযোগ বুঝে হেলিকপ্টার থেকে লাফিয়ে নিচে নেমে আসে। ম্যাসার্ড তখন নিজের যান বাঁচাতে কোনো কিছু তোয়াক্কা না করেই উড়ে পালিয়ে যায়, আর আল একদম লাস্ট মোমেন্টে ড্রাম থেকে সব এক্সপ্লোসিভগুলো বের করে পুরো প্ল্যান্টটাকে এক ভয়াবহ ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেয়। প্ল্যান্টের ভেতর থেকে ইভাকে নিয়ে ডার্ক আর আল তাদের জিপে করে মরুভূমির দিকে পালাতে শুরু করে, কিন্তু তাদের আসল সার্ভাইভাল টেস্ট তখনও বাকি। দূর থেকে ধেয়ে আসে স্বয়ং জেনারেল কাজিম, আর সে তার হেভিওয়েট মিলিটারি হেলিকপ্টার নিয়ে সোজা ডার্কদের জিপের উপর গুলি চালাতে শুরু করে। কাজিমের অনবরত ফায়ারিংয়ে জিপের অবস্থা তখন একদম বাজে, আর এই খোলা মরুভূমিতে বাঁচার কোনো ওয়ে তাদের চোখে পড়ছে না। ডার্ক তখন তার ব্রেন খাটায় আর আলকে বলে প্ল্যান্ট থেকে খুলে আনা এক্সপ্লোসিভগুলো জিপের বাইরে বালির উপর ছুঁড়ে মারতে। কথা মতো আল একে একে বোমাগুলো ছুটতে থাকে, আর ইভা সেগুলোর উপর নিখুঁত নিশানা করে বন্দুক দিয়ে ফায়ার করতে থাকে। চোখের পলকে মরুভূমির বুকে একের পর এক ব্লাস্ট হতে থাকে। চারদিকের বিশাল বালির পাহাড় মুহূর্তের মধ্যেই উড়ে যেতে থাকে। এভাবেই ধুলো আর বালির ঝড় যখন একটু কমে আসে তখন তাদের
চোখের সামনে এমন এক ম্যাজিক রিভিল হয় যা দেখে তারা নিজেরাও বিশ্বাস করতে পারে না। বিস্ফোরণের কারণে মরুভূমির বালি সরে গিয়ে একদম আস্ত অবস্থায় বেরিয়ে আসে 140 বছর ধরে হারিয়ে থাকা সেই আইকনিক যুদ্ধজাহাজ CSS টেক্সাস। কাজিমের হাত থেকে বাঁচতে তারা তিনজন দ্রুত দৌড়ে সেই জাহাজের শক্ত লোহার বডির ভেতর নিজেদের বাঁচানোর জন্য শেল্টার নেয়। কাজিমের হেলিকপ্টার থেকে তখন বৃষ্টির মতো গুলি আর রকেট ফায়ার হচ্ছে, আর স্বাভাবিকভাবেই এই পুরনো জাহাজখন সেই ড্যামেজ নিতে পারবে না। ডার্ক বুঝতে পারে যে শুধু ডিফেন্সে কাজ হবে না, তাই সে জাহাজের ভেতর থাকা 140 বছরের পুরনো একটা অকেজো কামান রেডি করার সিদ্ধান্ত নেয়। আল যখন অনেক কষ্টে কামানের দরজা খোলে তখন সেখান থেকে ঝনঝন করে বেরিয়ে আসে হাজার হাজার মূল্যবান সোনার কয়েন। কিন্তু এখন সেই কোটি টাকার সোনার দিকে তাকানোর কোনো টাইম নেই। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে কাজিমকে শেষ করা। ইভা কামানের ভেতর একটা সলিড আয়রনের গোলা লোড করে দেয়, আর ডার্ক একদম পারফেক্ট টাইমিংয়ে কাজিমের হেলিকপ্টার তাক করে সেই গোলা ফায়ার করে দেয়। পুরনো কামানের সেই ভারী লোহার গোলা সোজা গিয়ে আঘাত করে কাজিমের হেলিকপ্টারের ভেতর। কিন্তু এই আঘাতে কাজিম ভয় না পেয়ে হাসতে থাকে, কারণ এটি হেলিকপ্টারের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তবে যেই না গোলার ভেতর থাকা দড়ির আগুন পুরোপুরি জ্বলে যায়, মুহূর্তের মধ্যেই ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। চোখের পলকে কাজিমের হেলিকপ্টার টুকরো টুকরো হয়ে ক্র্যাশ করে, আর মেইন ভিলেন কাজিম স্পট ডেড হয়ে যাওয়ার পর তার বিশাল সেনাবাহিনী যখন ডার্কদের ঘিরে ফেলে তখন গল্পতে আসে আর একটা সারপ্রাইজ টুইস্ট। কাজিমের লোকেরা অবাক হয়ে দেখে যে তাদের চারপাশ দিয়ে তুয়ারেগ লিডার মোতিভোর বিশাল বাহিনী অলরেডি তাদের ঘিরে ফেলেছে। তাই উপায়ন্তর না পেয়ে তারা কোনো ফাইট না করেই সরাসরি স্যারেন্ডার করে দেয়, এবং এই বিজয়ের মাধ্যমে মালির সাধারণ মানুষরা তাদের বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পায়। এবং ডার্ক জাহাজে পাওয়া সেই কোটি টাকার গুপ্তধন ওই গরিব তুয়ারেগ মানুষদের জন্যই দিয়ে যায়, যাতে তারা সুস্থ হয়ে একটা স্বাভাবিক জীবন কাটাতে পারে। এরপর আমরা দেখতে পাই অ্যাডমিরাল স্যান্ডেকারকে, যে আমেরিকার সরকারের সাথে একটা সিক্রেট ডিল করে ফেলে। সেই ডিল অনুযায়ী একজন CIA এজেন্ট ছদ্মবেশে ম্যাসার্ডের হাইড আউটে যায় এবং তার গ্লাসে সেই একই বিষাক্ত পানি মিশিয়ে দেয়। যে ম্যাসার্ড হাজার হাজার মানুষকে বিষ খাইয়ে মেরেছিল, ঠিক একই বিষাক্ত পানি খেয়ে তার নিজেরও এই দুনিয়া থেকে চিরবিদায় ঘটে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। এদিকে সব বিপদ আর মিস্ট্রি সলভ হওয়ার পর আমাদের হিরো ডার্ক পিট আর ডক্টর ইভা অবশেষে এক হয়। মুভির একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই তারা দুজন একটা সুন্দর বিচে বসে রিল্যাক্স করছে। আর এই দারুণ হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়েই আমাদের আজকের এই অসাধারণ অ্যাডভেঞ্চারাস স্টোরিটি এখানেই শেষ হয়। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এতগুলো টুইস্ট আর সাসপেন্সের মধ্যে তোমার কাছে কোন সিনটা সবচেয়ে বেস্ট লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।